আজকাটা কতটা জানতে পারি না, এই জন্য লিখলাম যাতে কম না পড়ে। ঠিক আছে, তুমি আমাদের বাড়ি লিখো। এখন আমাদের ওই নদীর পাড়ে একবার ফ্লাড এশিয়া, বন্যা এশিয়া নদীর তীর ডুবাই ফেললো এবং উঠানে আমাদের উঠানে আসিয়া খুবই উপস্থিত। তারপরে খাজ কাটা এরপরে বললো গরু সমুদ্রে দেখো বলে আমাদের এক আগেই ছিল, নদীতে গোসল করাইতে নিলাম, হঠাৎ কুমির এসে উপস্থিত। আবার খাজ কাটা বড় বিপদ, যাই বলে খালি খাজ কাটা কুমির। তো বলে তুই পলাশী যুদ্ধ সম্বন্ধে ভাবলো যে এইবারে আর খাজ কাটা পাবে না। তো সে লিখলো যে পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। তো সিরাজউদ্দৌলা জানতেন যে মির্জাফর তাকে পছন্দ করেন না, তা সত্ত্বেও তিনি মির্জাফরকে প্রধান শাসন করিয়া তিনি খাল কাটিয়ে কুমিরা নিলেন। মাস্টারে বলে বাবা তোরে আমার পড়া দোষ একদম দেয়, আমি কথা বললেই হিউমার এসে যাবে, এটা আমি ইয়ে করতে পারবো না। এই বইটা আপনারা দেখেন, এটা আমার 23 নম্বর বই, বিশ্বের বরেণ্য ব্যক্তিদের জীবনী ও রম্য কাহিনী। এটা এবার বেলমেলা বেরিয়েছে, আমার দুটো বইয়ের মধ্যে এটা একটা। তো এখানে আমি ছবিটা দেখেন আপনারা, প্রথমে আছেন আমাদের বঙ্গবন্ধু, তার ডান পাশে মার্ক টুয়েন, বাম পাশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর নিচে মার্ক টুয়েন। প্রথম এখানে 21 জন লোকেরই আছে, 21 জন লোকের জীবনী আছে, এর মধ্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে আছে। এবং প্রথম নামটা রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ রবীন্দ্রনাথ রম্যর জন্য এত বিখ্যাত। এটা আমি এই জন্য যখন আমার বিনা বললো, আমি আর কোনো প্রিপারেশন নেই ভাবলাম আমার এইখান থেকেই আমি বক্তব্য যেটুকু যাওয়ার। একবার ভাবছিলাম যে পুরোটা পড়বো, পুরোটা পড়লে আপনারা বোর্ড হয়ে যাবেন, 4 পৃষ্ঠা। আমি শুধু আপনার ওই জীবনী আমি স্কিপ করতেছি। তো জীবনের মধ্যে একটা দিন জানা দরকার, যেটা অনেকেই জানেন না, আমি জানি। তো রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি পেলেন করতে, ওনার উপাধি ছিল কিন্তু অরিজিনালি কুষাণ। আমি দেখেছি এখানে বিশ্বকবির পারিবারিক উপাধি ছিল মূলত কুষাণ। যশোরের কুশ নামক গ্রামের বাড়ি, তাই কুষাণ। ওই বংশের দুজন বাক্যান্বেষী ব্রাহ্মণ 55 সুখদেব নানান জায়গায় ঘুরে অবশেষে কলকাতার দক্ষিণে গঙ্গার তীরবর্তী গোবিন্দপুরে বসবাস শুরু করেন এবং সেখানে ইতিপূর্বে বসবাসরত নিম্ন শ্রেণীর হিন্দুরা সম্মানবশত এই ব্রাহ্মণ সন্তানদেরকে ঠাকুর বলে সম্বোধন করতে লাগলে পারিবারিক উপাধি হয়ে যায় ঠাকুর। এটা অনেকে হয়তো জানেন না। এবং এই যে ঠাকুর জিনিসটা আমার মনে আছে ছোটবেলা আমাদের যে কিছু প্রজা ছিল, এখন তো নাই, ওরা আমাদেরকে ওই যে পিতৃস্থানে যারা আমাদেরকে বলতো ঠাকুর, আর প্রাতৃস্থানে বলতো মিয়া। ঠাকুর সিলেটে এই জিনিসটা আছে। তো কাজে ওই যে ঠাকুর, আমি পড়েছি ঠাকুর কেন বলে পড়েছি, এই যে ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হলে ওনারা অরিজিন ছিলেন কুষাণ। তো আমি তার জীবনী পড়ছি না, আমি চলে যাচ্ছি তার হাস্য বন্ধুকের ব্যাপারে। এটা খুব ইন্টারেস্টিং হবে, আপনারা একটু পড়ে শুনলেন, সময় আছে, আমি আজকের নাম পড়ে ফেলেছি। কাজে আমার একটা ইয়ে ছিল, জানা ছিল যে নামাজটা এই বয়সে জীবনের যখন যৌবনে অনেক নামাজ তো অনেক বিশেষ বছরের নামাজ, এই বয়সে এসে জীবন শেয়ার নামাজটা বিশেষ দুঃখ লাগে, খারাপ লাগে। তো নামাজটা পড়ে ফেলেছি, আর জীবন এখন ঠিক আছে, 15 মিনিট বাকি আছে, এর মধ্যে আমি শেষ করে এই 15 মিনিট। তারপরে বাইরে করবেন আপনারা, প্লিজ বিয়ার উইথ মি, আপনারা কোয়ালিটি কোয়ান্টিটি নন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি, কবিগুরু, কবিরাজ, কবীন্দ্র, কবি সম্রাট ইত্যাদি অভিহিত করা হয়, কিন্তু তিনি শুধু কবি সম্রাটই ছিলেন না, ছিলেন সাহিত্য সম্রাটও। সেটা সাহিত্যের এবং ব্যক্তি জীবনের ধরনে তার পুত্রবধূ প্রতিমা ঠাকুর নির্বাণ গ্রন্থে বলে দিয়েছেন, বাবা মশাই সকলের সঙ্গে হাসি ঠাট্টা করতে ভালোবাসতেন, মেয়ে, বউ, পরিবারবর্গের সকলের সঙ্গে এমনকি নির্মণী বৃত্তের সঙ্গেও হাস্য পরিবেশে তার ছিল সহজ আনন্দ। রবীন্দ্রনাথের হাস্যবদ্ধ গ্রন্থটি, এটাকে তার বইয়ের নাম হাস্যবদ্ধ, যেটির খবর অনেকেই জানেন না, 2 শতকের বাংলা জোকসের জগতে একটি মাইল ফলক। তাছাড়া তার ছোট গল্প সমূহ একতা রঙ্গরসে ভরপুর। উদাহরণস্বরূপ দিদি গল্পের এমন স্বামীর মুখে আগুন কথাটি শুনে শশী অত্যন্ত পীড়া অনুভব করিল। আপনার স্বামী জাতির মুখে চুরুটের আগুন ছাড়া অন্য কোনো প্রকার আগুন কামনা করা স্ত্রীদের থেকে শোভা পায় না। পুরুষের মুখে চুরুটের আগুন ছাড়া অন্য কোনো আগুন স্ত্রী জাতিকে শোভা পায় না।
মাইকটা বোধহয় ঠিক কাজ করছে না। ঠিক আছে, এখন ঠিক আছে, অসুবিধা তো কথা, এখন ঠিক আছে। আচ্ছা, কাদম্বিনী মরিয়া গিয়া প্রমাণ করল সে মরে নাই। নেগরুদ্রে আছে ঘোড়ার পা কানায় থেকে, সেটা কেবল খানার দোষ নয়, ঘোড়ার পাটারও পরিবার দিকে একটু বিশেষ যোগ আছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের হাস্য বরাবরই ছিল মার্জিত, সূক্ষ্ম ও সুরুচি সম্পন্ন। এত পরবর্তী রম্য উপাখ্যানগুলোই সেটার সর্বোৎকৃষ্ট প্রমাণ। নাম্বার 1, রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান 1913 সালে। গ্রন্থটির ভূমিকা লিখে দিয়েছিলেন আরেক নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ কবি উইলিয়াম বাটলার গেটস, WB গেটস। আর গোটা বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথই প্রথম নোবেল পুরস্কার পান। পশ্চিমাদের অনেকে এটা সহ্য হচ্ছিল না, বরং তাদের যাত্রাটাও হচ্ছিল। তাই একবার এক পশ্চিমা সাহেব রবীন্দ্রনাথকে বলে বসলো, গীতাঞ্জলি বইটি দারুণ হয়েছে, কিন্তু দেখো কে আসলে ওটা লিখে দিয়েছে তোমার হয়ে। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো কবিগুরুর বুদ্ধির উত্তর, তার আগে বলো দেখি কে আসলে তোমাকে পড়ে দিয়েছে গীতাঞ্জলির মতো কাব্য, কে আসলে তোমাকে পড়ে দিয়েছে গীতাঞ্জলির মতো কাব্য। 2, বাঙালির সময়জ্ঞান খুব কম। একবার কলকাতার এক সভায় উদ্যোক্তারা রবীন্দ্রনাথকে আমন্ত্রণ করেছিলেন। সবাই সময় দেওয়া হয়েছিল বিকেল 5:30, এবং উদ্যোক্তারা রবীন্দ্রনাথকে বিশেষভাবে অনুমতি দিয়েছিলেন তো যে কবি যেন নিজের গাড়িতে করে যথাসময় যথাস্থানে পৌঁছে যান। রবীন্দ্রনাথ ঠিক 7:30টায় সভাস্থলে উপস্থিত হবে, কিন্তু কে কোথায় উদ্যোক্তারা কেউই তখন সভাস্থলে এসে পৌঁছননি। রবীন্দ্রনাথ সেখানে বসে দুলেন কবিতা লিখে কাগজটি উপস্থিত একজন হাত ধরিয়ে দিয়ে চলে এসেছিলেন। লাইন দুটো হচ্ছে, এসেছিলেন, বসেছিলেন, দেখলেন কেউ নেই, আমার 5:30 যেন 5:30। একবার একটি লোক রবীন্দ্রনাথের কাছ থেকে 5 টাকা ধার দিয়েছিল। সেই যে গেল, লোকটির টিকিট ছিল আর কোনো নাগাল পাওয়া গেল না। রবীন্দ্রনাথ বহুদিন অপেক্ষার পর তার বিশ্বস্ত পরিচারক দিনুকে উদ্দেশ্য করে বলেন, বুঝলি দিনু, লোকটি টাকা ধার দিয়ে গদগদ কণ্ঠে বলল, হুজুর আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইল। ওর অন্য শত দোষ থাকলেও একটা গুণ আছে, লোকটা সত্যবাসী, কথা সে ঠিকই রেখেছে, আমার কাছে চিরঋণী হয়ে রয়েছে। 4, আরেকবার কোটটাই পরিচিত এক বাঙালি ভদ্রলোক কবিগুরুর সাথে সাক্ষাৎ করে এসে বললেন, মশাই বহুদিন বিলেতে থেকে বাংলা বলা প্রায় ভুলে গেছি। সঙ্গে সঙ্গে কবিগুরু জবাব দিয়েছিলেন, দুঃখ তো সেটা নয়, দুঃখ হলো আপনি ইংরেজিটাও ঠিক মতো রক্ষা করতে পারেন। 19 শতকের শেষ দিকে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির আঙ্গিনা হয়ে উঠেছিল সাহিত্য ও সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু। এখানে নৃত্য চলত নাটকের মহড়া। তো একবার এক নাটকের শেষ দৃশ্যে অভিনয় এসে গেল, যেখানটা রবীন্দ্রনাথ অভিনীত চরিত্রে নৃত্য করবে আর দীনেন্দ্রনাথ তথা পরিচালক দিনু অভিনীত চরিত্রটি শোকাহত হয়ে সেই মৃতদের উপর ঝাঁপিয়ে পড়ে। রবীন্দ্রনাথ সে সময় ছিলেন একেবারে কৃষকায়, আর দীনেন্দ্রনাথ ছিলেন স্থূলকায় ব্যক্তি। নাটক যিনি পরিচালনা করছিলেন তিনি রবীন্দ্রনাথ ও দীনেন্দ্রনাথকে ডেকে কিভাবে কি করতে হবে বুঝিয়ে দিলেন। হঠাৎ রবীন্দ্রনাথ দিনুকে উদ্দেশ্য করে বললেন, ওরে বাবা দিনু, দিনুরে ভুলে যাস না, এটা অভিনয়, আমি সত্যি সত্যি মরবো না, বেঁচেই থাকবো, কাজে বুঝে শুনে আমার ভোট করিস। একবার কবিগুরুর 2 নাতনি এসেছেন শান্তিনিকেতনে কলকাতা থেকে। একদিন সেই দুজন কবিগুরুর পা টিপে দিচ্ছিলেন, অমনি তিনি বলে উঠলেন, পানি পীড়ন না পানি পীড়ন? পানি পীড়ন তো বিবাহ, আর পানি পীড়ন নয় বাধা। প্রথমটা ওরা কিছুই বুঝতে না পারলেও পরের কথাটি কর্মার্থ বুঝতে পেরে খুবই হেসেছিলেন। পানি নয় দীর্ঘিকার, পানি মূর্ধন্যকার, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। পানি আমরা পান করি, আর পানি হচ্ছে হাত দুটো দিয়ে, যা দিয়ে আমরা সবকিছু ধরি। যে কারণে পানি পীড়ন মানে হচ্ছে বিবাহ সংগঠিত হওয়া। তো একবার একটি বাচ্চা মেয়ে রবীন্দ্রনাথের পরিণত হয়েছে, তার সামনে হঠাৎ কুচট খেয়ে পড়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ তা দেখতে পেয়ে হাত বাড়িয়ে ওকে তুলতে গেলেন। মেয়েটি উঠে দাঁড়ালেও অনেকক্ষণ যাবো তার হাতটা দড়িয়ে রইল, ছাড়তে চাইছিল না। রবীন্দ্রনাথ তখন মুচকি এসে সে স্থানে উপস্থিত তার কতিপয় ছাত্রের উদ্দেশ্যে বললেন, দেখেছো হে, পানি বাড়িয়ে দিয়েছি, এখন পানি ছাড়তে চাচ্ছে না, বোধ করে সে পানি পীড়ন করতে চায়। শান্তিনিকেতনে কবিগুরুর প্রাত্যহিক বৈঠকে অনেক গুরু, অনেক বক্তা উপস্থিত থাকতেন। তো একবার তিনি সুন্দর ফাউন্টেন পেন, সে আমাদের বল পয়েন্ট পেন ছিল না কখনো, তখন পর্যন্ত ওটা আবিষ্কার হয়নি, সকলকে দেখিয়ে বললেন, এটা আমি কিনেছি,
দেখি গুরুদেব বলে সেটা নিয়ে প্রায় সবাই দেখতে দেখতে এক সময় কলমটা গায়েব হয়ে গেল। কবিগুরু পরক্ষুণ্ণ হলেন, কিন্তু কিছু বললেন না। কয়েকদিন পর ওরকম প্রাত্যহিক বৈঠকে একজন বলে বসলেন, গুরুদেব, পূর্ববঙ্গে একটা কথা আছে, ওই যে কাকা বোকায় মাছ খায়, মাছরাঙ্গাই কলম দিবি। কাকা বোকায় মাছ খায়, মাছরাঙ্গাই কলম দিবি, এটার পাদপূরণ কি হবে? কবিগুরু সহাস্য বলে বসলেন, কাকা বোকায় মাছ খায়, মাছরাঙ্গাই কলম কিনি, কলম চেয়ে লিখে সবাই, আমি শুধু কলম কিনি। টাকা পকায় মাছ খায়, মাছরাঙ্গাই কলম কিনি, কলম চেয়ে লিখে সবাই, আমি শুধু কলম কিনি। শান্তিনিকেতনের আম্রকুঞ্জে ভক্তবৃন্দ ভরে বৃষ্টিত রবীন্দ্রনাথ একদিন বসে আছে এবং জোরে জোরে খোঁজখবর দিচ্ছেন। হঠাৎ তিনি গম্ভীর হয়ে বললেন, ও বাবু আছেন দেখছি, আজকাল আপনার খুব ভুল হচ্ছে, এই জন্য আপনাকে দণ্ড পেতে হবে।